আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা সহ সারা দেশে প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হলো প্রতীক। প্রাপ্ত প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে পুরো দামে ভোটের মাঠে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। রাজধানীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার 14টি আসন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 2 এবং জেলা প্রশাসকের কার্যালয়ে 4টি আসনের প্রতীক বরাদ্দ দিয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীরা আচরণবিধি মানলে তা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আগামী নির্বাচনে কোনো পক্ষপাতের সুযোগ নেই। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মিফতা গালিব। সারা দেশে 300 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম নিয়ে দিনব্যাপী চলে আনুষ্ঠানিকতা। প্রার্থী ও তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রতীক নিতে ভিড় জমান এসব কার্যালয়ে। রাজধানী ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ 3টি কেন্দ্রে এসে প্রার্থীরা দলীয় এবং স্বতন্ত্র প্রতীক পেয়ে গণমাধ্যমের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। Two political party, they are already thinking either they or someone else will come. তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি, এবং আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য। রিটার্নিং কর্মকর্তা সহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কোনো পক্ষপাতের সুযোগ নেই বলে জানিয়েছেন। আমি নির্বাচনের ক্ষেত্রে ন্যূনতম কোনো কাউকে ছাড় দিয়ে চলি না। একটা সহমর্মিতার আচরণ করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো, এটা আমরা আশা করব। আপনাদের এনশিওর করতে হবে আপনার কোনো রকমের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই যে সুষ্ঠু নির্বাচন, যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না। আমরা যারা প্রার্থী আছে, আমরাই জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি। গণতন্ত্রের পথে আগাচ্ছি, তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে, আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন, সরকারকে যারা পরিচালনা করবেন, তাদের ভিতরে অবশ্যই এই পরিবর্তনটা আনতে হবে। বিএনপি চেয়ারম্যান ও জামাত আমিরের পক্ষে প্রতীক বরাদ্দ নেন তাদের প্রতিনিধিরা। এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাস মুক্ত, ভয় ভীতি মুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15-তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী 12 তারিখে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন, তার সাথে গণভোটের একটি বিষয় আছে। গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করে, সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি। এদিকে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 12 ফেব্রুয়ারি ভোটের দিন যেন কোনো কিছুর অভাব না থাকে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশনের নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইসির নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন। পরে ব্রিফিংয়ে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর আয়োজিত গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সভা। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্য, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানগণ, ইসি সচিব সহ অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা প্রিপারেশন, সেটাও যেমন রিভিউ করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি রিলেটেড যতগুলো প্রিপারেশন আছে সেগুলো রিভিউ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা চিফ অ্যাডভাইজার দিয়েছেন। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে শরণাতীতকালের মধ্যে সর্বাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন।
আর্মির সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। সো আমরা এটা নিয়ে মোটে উড়ি না, বরঞ্চ আপনি বলতে পারেন এবার রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় বিচারিক ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ টিম থাকবে দেশব্যাপী। আমরা আশা করি যে একটা জায়গায় ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। আর আজকে জানানো হয় যে আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। সাধারণ নির্বাচন এবং গণভোট একসাথে হবার কারণে ফলাফল প্রকাশে দেরি হতে পারে জানিয়ে এ নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হবারও আহ্বান জানান শফিকুল আলম। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে, তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট, তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আশা করব যে আপনারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত ও নির্বাচনী প্রচার শুরুর লক্ষ্যে সিলেটের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করার কথা রয়েছে তার। আগামীকাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন ব্রিফিংয়ে তারেক রহমানের সফর সূচি তুলে ধরেন। মাহাদি আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা। মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। দুপুরবেলা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দিবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিবেন এবং বিকালবেলা কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার 2500 রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। 22 বছর পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। এর মধ্যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ কমিশনার। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ছবিতে হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। দীর্ঘ 22 বছর পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে নগর জুড়ে পোস্টার লাগানো হলেও দলীয় নির্দেশনা অনুযায়ী আলিয়া মাদ্রাসা মাঠের ভেতরে কোনো পোস্টার বা ব্যানার লাগানো হয়নি। এই জনসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জনসভা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু চেয়ারম্যান নন, তিনি এই দেশের আপামর মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। একটি আইনের শাসনের প্রতিষ্ঠিত করার সংগ্রামে, অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠিত করার সংগ্রামে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানোর সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন। দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস। মঞ্চ, মাঠ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। আমরা
আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর পরিবেশে লোকজন আসবে, এই জনসভায় উপস্থিত হবে এবং আমরা আমাদের সিকিউরিটিটা ঠিকমতো দিয়ে প্রোগ্রামটা সুন্দর মতো পার করতে পারবো। এই জনসভায় সিলেট বিভাগের সব আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপির কেমন প্রস্তুতি দেখছেন আমাদের জানান। তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আজ দীর্ঘ 22 বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এখন অবস্থান করছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। অল্প কিছুক্ষণ পরেই 8:15 তিনি সিলেটে অবতরণ করার কথা রয়েছে এবং তার আগমন উপলক্ষে কিন্তু পুরো এয়ারপোর্ট এলাকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এয়ারপোর্ট এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা যাত্রী রয়েছেন শুধুমাত্র যাত্রীদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যাত্রীর সাথে যারা আসছিলেন আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু অনেকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি সিলেটে পৌঁছার পর একটু বিশ্রাম নিয়ে কিন্তু শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়িতে তিনি যাবেন এবং রাতে সেখানে খাওয়া দাওয়া করবেন। আজকে রাতের কিন্তু এই পর্যন্তই তার কর্মসূচি রয়েছে এবং আগামীকাল সকালে তিনি হোটেলে প্রথমে অরাজনৈতিক শিক্ষার্থীদের সাথে একটি মত বিনিময় করবেন এবং পরবর্তীতে সকাল 10 ঘটিকায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। আসলে মূলত এই জনসভার মধ্য দিয়েই বিএনপি তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু প্রতিটি নির্বাচনের শুরু করতেন সিলেট থেকে এবং তার মায়েরই পথ ধরে তারেক রহমান কিন্তু সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জনসভা শেষে কিন্তু তিনি সিলেট থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং যাত্রাপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2টি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে তারেক রহমানের আগমনের সার্বিক প্রস্তুতি। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই মৌলভীবাজারে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 20 বছর পর তার এই আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিনিধি সঞ্জয় কুমার দের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে মৌলভীবাজার আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর তার এই আগমন ঘিরে জেলা জুড়ে বইছে উৎসাহ উদ্দীপনা। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আইনপুর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে ইতোমধ্যেই মাঠে মঞ্চ, প্যান্ডেল নির্মাণ সহ সার্বিক প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা খুবই আনন্দিত, আমরা গর্বিত। আমরা ওনার আশায় অপেক্ষায় ছিলাম। দীর্ঘ 17 বছর উনি প্রবাস জীবন কাটিয়েছেন। আমরা মৌলভীবাজারবাসী খুবই আনন্দিত। জনগণের ভোটে আগামীতে বিএনপি নির্বাচনে দেশ পরিচালনায় আসে, তাহলে আমাদের মৌলভীবাজারের মেডিকেল কলেজ সহ রাস্তাঘাটের উন্নয়নের আমরা দাবি জানাবো। দীর্ঘদিন পর দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা। মৌলভীবাজারের মানুষ খুব উৎসাহিত এবং আনন্দিত উনাকে পেয়ে। উনি যে আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষ হবে আমার বিশ্বাস। চেয়ারম্যান সাহেব এখানে আসবেন এই জেলার 4 জন প্রার্থীকে পরিচয় করে দেওয়ার জন্য। সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। দলীয় শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকার পাশাপাশি নেওয়া হয়েছে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা। এই জন্য সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য আমরা ওই এলাকাটাকে বিশেষ নিরাপত্তার বেষ্টনীতে আমরা আবদ্ধ করেছি। পাশাপাশি ওইখানে 3টে জোন বা 3টি ডিভিশনে ভাগ করেছি আমরা। ওই 3টা ডিভিশনে 3 জন সিনিয়র অফিসার নেতৃত্ব থাকবে এবং ওইখানে আমাদের বিভিন্ন স্তরে ডেভেলপমেন্ট থাকবে। সেটা হলো পোশাকে থাকবে, স্পেশাল টিম থাকবে এবং সিভিলে থাকবে, ওয়াচার থাকবে, ওয়াচ টাওয়ারও আছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মব করে জনমত প্রভাবিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পর তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। জনগণের প্রতি আস্থা রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান আমির। বলেন, যে নির্বাচিত হোক সব রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা।
ইলিয়াস মাতবরের রিপোর্ট। গতকাল রাজধানী মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে দুপুরে হাসপাতালে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের আমির বলেন, ফেসিবাদের মতো করে আবার নির্বাচনের পরিবেশ তৈরি করলে বাংলার যুব সমাজ তাদেরকে সমুচিত জবাব দেবে। যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। আমরা আর দেখতে চাই না, আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা। লেভেল প্লেইং ফিল্ড নেই, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা দেশে একটা শান্তিপূর্ণ, একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর আগে সকালে হাসপাতালে আহতদের দেখতে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসান মাহবুব জুবাইরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমরা প্রয়োজনে তাদের তালিকাও একসময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব। এদিকে সকালে হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি দেওয়া হয়, কোন সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার সূচনা বক্তব্য উপস্থাপনা প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 26 জানুয়ারি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তা সহ 3 অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলাটি সাক্ষ্য গ্রহণ শুরু হবে 18 ফেব্রুয়ারি। এসএম আরিফের রিপোর্ট। সকালে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় অভিযুক্ত 10 সেনা কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ মোট অভিযুক্ত 17 জন। এদিন সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। প্রথম সাক্ষ্য দেন টিএফআই সেলে গুমের শিকার ব্যারিস্টার মীর আরমান বিন কাশেম। এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, ট্রাইব্যুনালের পূর্বানুমতি ক্রমে ইতিমধ্যে টিএফআই সেল পরিদর্শন করেছেন তারা। এই অতি সংক্ষিপ্ত সময়ে আমাদের ইনকমপ্লিট হয়ে গেছে, তো মাননীয় ট্রাইব্যুনাল বলেছে, কনভিন্সড হয়েছে, তারা আরো 2 দিন সময় দিয়েবে বলে আশ্বাস দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 3 অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে মামলার অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। অপরাধ সংগঠনের ব্যাপারে ওনার যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। আমরা তাহলে প্রমাণ করার চেষ্টা করব তার বিরুদ্ধে যে চার্জটা আনয়ন করা হয়েছে এটা গ্রহণযোগ্য না, বিশ্বাসযোগ্য না। এদিকে 71 সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ।
আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মধ্যে চলমান অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে বুধবার আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারকে এই বার্তা পৌঁছে দিতে হবে যে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতির অবস্থান বজায় থাকলে বাংলাদেশ দলকে 2026 টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হবে। আইসিসি সদস্যদের মধ্যে এ নিয়ে ভোটাভুটিতে এ সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দিয়েছেন। এক্ষেত্রে আইসিসি বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে আর একদিন সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। আইসিসি বোর্ডের গুরুত্বপূর্ণ এই বৈঠকে চেয়ারম্যান জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কার ক্রিকেটের সভাপতি শাম্মী সিলভা, পিসিবি চেয়ারম্যান মাহসেন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড সহ সব পূর্ণ সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা। রমজানের আগেই এলপিজি গ্যাসের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের এলপিজি বহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তবে বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা হচ্ছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। এলপিজি বাজারে ভারসাম্য আনতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারিভাবে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ফাউজুল কবির খান। মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট সহ 8 জেলায় ডিজিটাল জামিননামা ই-বেইল বন্ড উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকাল 10টায় সচিবালয়ে সেবার উদ্বোধন করেন তিনি। ই-বেইল বন্ড চালুর মাধ্যমে একজন বন্দীকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, এর আগে 10 থেকে 12 ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে, ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘায়িত করতে পারবেন না। আমরা অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরো কিছু ডিজিটালাইজেশনের ব্যবস্থা ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি এবং জীবন জীবিকা নির্বাহের জন্য আরও 1 কোটি টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা মন্ত্রী পরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া হবে, আর জীবন জীবিকার জন্য 1 কোটি টাকা দেয়া হবে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। হাদির পরিবারের 2টা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে